দর্শক, দেহের নানা রোগ হয়। আমাদের যেহেতু যে বিভিন্ন অঙ্গ আমাদের দেহের পরিচালনা করে, সেই অঙ্গগুলো কখনো কখনো অকার্য হয়ে পড়ে এবং সেই অকার্যকারিতার কারণে দেহের কোন কোন ক্ষতি হয়, কখনো কখনো দেহ বিকার হয়ে যায়। এই বিষয়গুলো নানা কারণে হয়। আমরা অঙ্গের বিভিন্ন সমস্যার কথা আমরা এই কারণেই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি। আমরা জানি যে কিডনি দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা সবাই জানি। কিন্তু এই কিডনি আসলে দেহের কি কাজ করে? আমাদের দেহের ছাঁকনির কাজ সেটি এই কিডনির মাধ্যমে হয়। কিডনি বিকল হয়ে গেলে বা অকার্যকর হয়ে গেলে এই যে শরীরের বিভিন্ন বর্জ্য এবং অতিরিক্ত তরল অথবা যেই পরিষ্কার করার যে কাজটি, সেই কাজটি কিন্তু কিডনি করে। সুতরাং কিডনির বিশাল একটি ভূমিকা রয়েছে আমার দেহের পরিচালনার জন্য। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান হেলথ ফর পিপলে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান বরাবরের মতোই, এবং আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য এই অনুষ্ঠানের স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি যুক্ত হতে পারবেন। আজকে বুঝতেই পারছেন আমরা আজকের অনুষ্ঠানের যে শিরোনামটি রেখেছি, কিডনির আধুনিক চিকিৎসা, রোগ লক্ষণ এবং তার প্রতিকার। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য দেশের একজন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই তার সাথে পরিচয় হয়ে নেব। ডাক্তার ফজলে এলাহি খান, সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ডাক্তার ফজলে এলাহি, কেমন আছেন? আপনাকে অনেকদিন পরে পেলাম আমরা আমাদের অনুষ্ঠানে, স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে কিডনির নানা সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন টেলিফোনে, এবং সেই নম্বরটি আপনাদের স্ক্রলে দেখানো আছে। স্যার, আমরা যেটি আসলে শিরোনামে বলছিলাম যে কিডনি আসলে দেহের ছাঁকনির কাজটি করে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিডনি অকার্যকর হয় আসলে কি কি কারণে, কিভাবে আসলে এটা হয় এবং লক্ষণগুলো কিভাবে আমরা বুঝতে পারবো সাধারণ মানুষ? আচ্ছা, কিডনির দুই ধরনের অকার্যকরের যে আমরা যদি ভাগ করি, একটা হলো হঠাৎ কিডনি বিকল, যেটা একেআই, একুট কিডনি ইনজুরি, আর একটা হলো দীর্ঘমেয়াদী কিডনি বিকল, যেটি সিকেডি বলি আমরা। জি। তো একেআর যেটি হয় সেটি হলো ওইদিন 72 আওয়ার্সের ভিতরে যদি হঠাৎ করে তার যদি আমরা দেখি যে তার রেনাল শাটডাউন হয়েছে, ক্রিয়েটিনিন বাড়তে থাকছে, সেটার ভিতরে অনেকের প্রস্রাব কমে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, অথবা নর্মালও থাকতে পারে। তো একেআই বিভিন্ন কারণে হতে পারে। সেটা প্রিরেনাল, বিশেষ করে যেমন যদি খুব বেশি বমি হয়, ডায়রিয়া হয়, অনেক প্রফিউজ সোয়েটিং, অনেক ঘাম হলো, মোট কথা যে কোনো কারণে শরীরে পানি শূন্যতা তৈরি হলে সেখান থেকে হতে পারে। সেটাকে আমরা বলি প্রিরেনাল, কিডনির আগের কারণ। আর কিডনিতে হতে পারে বিভিন্ন সেপসিস, যেমন অ্যান্ডোটক্সিক শকে হতে পারে, কিছু ড্রাগের কারণে হতে পারে, বিশেষ করে অ্যানেসাইড মানে ব্যথার ওষুধগুলি থেকে, অ্যান্টিবায়োটিক থেকে হতে পারে, বিভিন্ন ধরনের টক্সিন দিয়ে এটা হতে পারে। আর যেটি হলো পোস্টরেনাল, যদি কোনো কারণে দুইটা কিডনিরই যদি তার আউটফ্লোটা বন্ধ হয়ে যায়, যেমন বায়োলেটারাল ইউরেট্রিক অবস্ট্রাকশন, অথবা পোস্টেরিক ইউরের সাথে হয়ে যদি একুট, যদি কোনো এরকম হয় যে একুটলি তার প্রস্রাবটা বের হতে পারছে না, পোস্টরেনাল, ওই কারণগুলি যে কোনো অবস্ট্রাকটিভ কারণগুলিতে পোস্টরেনাল একেআই হতে পারে। আর দীর্ঘমেয়াদী যেটি আমাদের কনসার্ন, যেটা দীর্ঘমেয়াদী কিডনি বিকল বা সিকিডি, ওটার ওয়ার্ল্ড ওয়াইড এবং এমনকি বাংলাদেশেও কিন্তু সবচেয়ে কমন কারণ হলো ডায়াবেটিস মেলাইটাস, আর 2 নম্বরে হাইপার টেনশন, 3 নম্বরে গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটি মানে গ্লোমেরুলাসের যে প্রদাহ, আর 4 নম্বরে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, যেটি ওল্ড এজে বা মিডল এজ এবং বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কারণে হতে পারে। মোট কথা যে কোনো কারণে যদি দীর্ঘমেয়াদে কিডনির আউটফ্লো অবস্ট্রাকশন হয়, সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। আপনি যেটি বলছিলেন যে তাৎক্ষণিক বা অ্যাকিউট ফেজে যখন রোগীরা আসে, বা অনেক সময় দেখা গেছে যে আপনি যে বলছিলেন যে অনেক সময় প্রস্রাব বন্ধ হওয়ার এই উপসর্গটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে আসলে রোগীর কি এই অ্যাকিউট কারণে তার কি মৃত্যুর ঝুঁকি আছে? হ্যাঁ, অবশ্যই। যদি এই ধরনের হঠাৎ কিডনি বিকল হয়ে যদি আমরা টাইমলি যদি ইন্টারভেনশন না করি, যেমন এই কেআইতে যে সমস্যাটা হয়, হাইপার ক্যালিমিয়া যেটি হয়, হাইপার ক্যালিমিয়া হয়ে এটা কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টও করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একেআই ডায়াগনোসিস করে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে সাথে সাথে ট্রিটমেন্ট না করলে একেআই থেকেও কিন্তু মানুষ
খারাপ হয়ে যেতে পারে। কারণ আমাদের যত আইসিইউ পেশেন্ট বলি বা যে কোনো সিরিয়াস ক্রিটিক্যাল পেশেন্টেরই কিন্তু একেআই ডেভেলপ করার সম্ভাবনা থাকে জি। আইসিইউ সেটিংগুলিতে, অথবা যেমন কেউ কার্ডিওজেনিক শক হলো, হার্ট অ্যাটাক হয়ে তার ব্লাড প্রেশার ফল করলো, তখনও কিন্তু রেনাল শাটডাউন হতে পারে। তো সেক্ষেত্রে একে খুবই সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। এখান থেকে এই যে ইউরেমিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, অনেক কিছুই হতে পারে এটা থেকে, মানে তাহলে এটা সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আপনি একটু বলছিলেন যে শুরুর দিকে কি ডায়াবেটিসের কথা বলছিলেন। আসলে কিডনি রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্কের জায়গাটি আমরা জানি যে হৃদরোগের এবং কিডনি রোগের বিভিন্ন রোগের কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিস। কিডনিকে কিভাবে ক্ষতি করতে পারে? ডায়াবেটিস এমন একটি রোগ একেবারে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু সেটা আক্রান্ত করে। এর ভিতরে অন্যতম যেটি আমাদের ভয়ের এবং সেটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটি যদি কেউ দীর্ঘমেয়াদী আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এবং সাথে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে তো আরও বেশি ঝুঁকি। আর এছাড়া এই অঞ্চলে আমাদের এই ককেশিয়ান বা এই সাউথ ইস্ট এশিয়া লোকজনের জেনেটিক্যালিও প্রিডিসপোজিশন আছে, যে ওদের ডায়াবেটিস থাকলে ইভেন অনেকের দেখা যাচ্ছে কন্ট্রোল আছে মোটামুটি, তারপরও মানে সিকেডি হয়ে যাচ্ছে। যেখানে বলা ছিল যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে 10 থেকে 20 বছরে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রকাশ পাওয়ার কথা, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে দেখছি 5-10 বছরের ডায়াবেটিস তারাও সিকেডি নিয়ে প্রেজেন্ট করছে। তো এখানে যেটি এটা একটা ডায়াবেটিসের যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে আর ম্যাক্রোভাস্কুলার, এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে যেটি হচ্ছে কিডনির ভিতরে যে আমরা জানি যে অনেক অসংখ্য গ্লোমেরুলাস, যে ছাকনিগুলি কি অনেক সূক্ষ্ম রক্তনালী, তো সেগুলিতে এই গ্লোমেরোপ্যাথি বা ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশার বেড়ে যায় ডায়াবেটিসে। এই গ্লোমেরুলাসগুলির ভিতরে বিভিন্ন চেঞ্জ আসে, এই মাইক্রোভাস্কুলেচার চেঞ্জ হয়ে আলটিমেটলি প্রথম দিকে প্রোটিনিউরিয়া হয়, তারপরে আস্তে আস্তে গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয়ে যায় এবং আস্তে আস্তে গ্লোমেরুলাসগুলি নষ্ট হতে থাকে, হয়ে আস্তে আস্তে কিডনি ফাংশন ডিক্লাইন করে। তো এটা খুবই মানে কমন যে ডায়াবেটিসের সাথে এমন এত ওতপ্রোতভাবে জড়িত। আর এখন তো বলছে যে এখন শুধু ডায়াবেটিসের সাথে যে কিডনিরিয়া এরকম, এখন কিন্তু যেটি বলছে যে মানে ডায়াবেটিস, কিডনি ডিজিজ এবং হার্ট ডিজিজ তিনটি একসাথে, এখন যেটা লেটেস্ট যেটি 2026 সালে এসে সারা বিশ্বে এটা বলছে যে এখন আমরা যখন ডায়াবেটিস ট্রিটমেন্ট করব তখন কিন্তু মাথায় আমাদের চিন্তা রাখতে হবে যে ইন ফিউচার তার কিডনি ডিজিজ হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। তাহলে তখন এই জন্য ড্রাগের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। আমরা ড্রাগ সিলেকশনের সময় নেফ্রোপ্রোটেক্টিভ ড্রাগ এবং কার্ডিওপ্রোটেক্টিভ ড্রাগ আমরা চুজ করব। চিকিৎসাতেও কিছুটা তখন আরো বেশি বিচক্ষণতা অবলম্বন করতে হয় চিকিৎসকদের। খুব চমৎকার করে বলছিলেন ডক্টর ফজলে ইলাহি। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছি, নিশ্চয়ই একটি আমাদের সাথে থাকবেন। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আরো গুরুত্বপূর্ণ কিডনির তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপলের অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। কিডনি রোগের লক্ষণ, উপসর্গ কিংবা কিডনি রোগের চিকিৎসায় আমরা আসলে অনেকেই ভুগে থাকি যে কোথায় চিকিৎসা নেব বা চিকিৎসা নিতে গেলেও অনেক সমস্যায় থাকি। সুতরাং আমাদের রোগীদেরকেও কিছুটা জানা প্রয়োজন, কিডনি রোগ হলে কি করতে হয় এবং কি কারণে কিডনি রোগ হয়, আমরা প্রতিরোধ করতে চাই এই রোগটি। সুতরাং এই বিষয়ে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। স্যার, আমরা বলছিলাম যে আপনি ডায়াবেটিসের কথা বলেছেন, আর কি কি রোগ আসলে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে? আরেকটি খুব কমন রোগ যেটি উচ্চ রক্তচাপ, বা যদি আনকন্ট্রোল কেউ যদি হাইপারটেনশন থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, তখন সেটাও কিন্তু কিডনি ফেলিওর করতে পারে। এর পাশাপাশি গ্লোমেরোনেফ্রাইটিস, এটা কিন্তু আমাদের দেশেও কিন্তু খুব কমন, যেটি কিডনির ছাকনির মধ্যে একটা প্রদাহ হয়, সেটাকে আমরা বলি গ্লোমেরোনেফ্রাইটিস। এটা খুব একটা ইম্পর্টেন্ট কারণ। আর এর পরবর্তী আরটি যেটি বলেছি আমি, যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, দ্যাট মিন্স কিডনির ভিতরে যদি কোনো স্টোনের কারণে হোক, কোনো টিউমার দিয়ে হোক, প্রোস্টেটিক যদি হাইপারপ্লাসিয়া হয়, ভিনাল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, অথবা স্ট্রিকচার ইউরেথ্রা, এই ধরনের কিডনি থেকে শুরু করে একেবারে ইউরেথ্রা পর্যন্ত যদি কোনো কারণে যদি ব্লক হয়ে যায়, মানে প্রস্রাবের চলাচলের পথ বা গতিপথ যদি অবরুদ্ধ হয়, তখন আলটিমেটলি এটা রিফ্লাক্স, মানে যখন কিডনি ইউরিনটাকে আউট করতে পারবে না, মানে তখন কিন্তু আস্তে আস্তে কিডনির মধ্যে ব্যাক প্রেশার তৈরি হবে, হয়ে আলটিমেটলি কিডনিটা
ড্যামেজ হয়ে যাবে, বিকল হয়ে যেতে হ্যাঁ, হবে। right। আর কিছু জন্মগত জেনেটিক কিছু কারণ আছে, সেগুলো মানে এত বেশি এডিপিকিডি বা আরো অনেক কারণ আছে, কিন্তু এই চারটাই কিন্তু খুব কমন। মোটা দাগে এগুলোই জি, বেশি মোটা দাগে, ক্ষতিগ্রস্ত জি। করছে। আপনি এই আপনার কথাই একবার বলছিলেন প্রোটিন যায় এই ইউরিনের মধ্য দিয়ে। তো অনেক সময় রোগীরাও কিন্তু এসে বলে যে স্যার আমার এরকম, জি। আমি পরীক্ষা তো তারা নিজেরাই অনেক সময় করে আসেন। কেন হয় বা আসলে এইটা এই কারণে আপনারা কিভাবে বুঝেন যে এটা কোনো কিডনির প্রবলেম? হ্যাঁ, ধন্যবাদ। মানে প্রোটিনিউরিয়াকে আমরা যে ভাগ করি যে গ্লোমেরুলার কিনা, যেটা দ্যাট মিন্স কিডনি থেকে আসছে প্রোটিনটা, নাকি টিউবুলার প্রোটিনিউরিয়া বলি, অথবা আমাদের যে ইউরেটার ব্লাডার মানে যেগুলি আমাদের ইউরিনারি ট্র্যাক থেকে আসছে, নাকি গ্লোমেরুলার। তো আমরা সেটা বুঝি যে একটা হলো সিমটম, রুগীরা যেটি বলে যে প্রস্রাব অতিরিক্ত ফেনা হচ্ছে, যদি প্রোটিন যায় তখন এইরকম একটু ফেনা হচ্ছে। আর যদি কেউ প্রস্রাবটা একটু জাল দিয়ে দেখবে যে দুধের মতো সাদা অংশ জমে থাকে উপরের দিকে। তো এই প্রোটিন আমরা বুঝি কিভাবে, যে যদি আমরা টেস্ট করে দেখি, প্রোটিনকে কোয়ান্টিফাই করি, আমরা 24 ঘন্টার প্রস্রাব ধরে করতে পারি যে কতটুকু প্রোটিন যাচ্ছে। নর্মালি কিন্তু একেবারে ভেরি নেগলিজেবল অ্যামাউন্ট, 150 মিলিগ্রামেরও নিচে থাকে আমরা নর্মাল যে টেস্টগুলিতে। আর যদি মাইক্রোঅ্যালবুমিন লেভেলে চিন্তা করি আমরা লেস দেন 20 মিলিগ্রাম, অথবা কোনো কোনো ইয়াতে লেস দেন 30 মিলিগ্রামের কথা বলি। তো এখন এই যদি প্রোটিন আমরা কোয়ান্টিফাই করে আমরা যদি দেখি যে বেশি ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে, যদি যখন 2 গ্রামের বেশি হবে 24 আওয়ার্সে, তখন আমরা ধারণা করি সেটা গ্লোমেরুলার অরিজিন। আর এই নিচের দিকে হলে তখন এই মানে যে ইউরিনারি ট্র্যাক বা টিউবুলস এগুলি থেকে হতে পারে। তো সেক্ষেত্রে এছাড়া আরেকটা এখন যে আধুনিক যে টেস্টগুলি আসছে, যে মানে যেখানে 24 ঘন্টার প্রস্তাব ধরে রাখা অনেক সময় ডিফিকাল্ট হয় রোগীর জন্য, সারাদিন বাসায় থাকতে হয়। এখানে আমরা যদি স্পট ইউরিন স্যাম্পলে যদি আমরা পিসিআর, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, অথবা আরেকটা আছে এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এটা দিয়ে আমরা এই টোটাল এই 24 ঘন্টা যেটা আগে করতাম, এটা এখন একটা সিম্পল একটা স্পট ইউরিন স্যাম্পল নিয়ে এটা করা যাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই কোয়ান্টিফাই করা, প্রোটিনটা দেখে আমরা কতটুকু প্রোটিন যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কজ খুঁজতে থাকি। এটা কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কারণ হয়েছে, না গ্লোমেরুলাইটিস অথবা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, এগুলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আরও কিছু আছে ইউরিনের, সিম্পল ইউরিন থেকেই আমরা প্রোটিনের বাইরেও আরও সেডিমেন্ট আছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা, আরো অনেকগুলো উপাদান প্যারামিটার আছে। জি, অনেকে কিন্তু বলেন না, আমরা চেম্বারে অনেক সময় এসে রোগী বলছেন যে স্যার আমি প্রস্রাব করার পরে কিছুক্ষণ পরে এসে পিঁপড়া পাশে ঘুরছে বা থাকছে, এইটি আসলে কেন হচ্ছে বা কেন, কি মনে করা যায়? হ্যাঁ, যেটি হচ্ছে বিশেষ করে যাদের মানে অনেক সময় যারা জানে না, তার টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে তার গ্লাইকোসুরিয়া হচ্ছে, সে হয়তো জানছে না। তো এটা কিন্তু যখন আমাদের সরি ডায়াবেটিস হয়, সেখানে যেরকম হাইপারগ্লাইসিমিয়া থাকে, সাথে কিন্তু মানে আর গ্লাইকোসুরিয়া মানে প্রস্রাবের সাথে গ্লুকোজ যেতে পারে। গ্লুকোজ গেলে তখন এই যে বলে যে পিঁপড়া এসে ইয়া করছে, কারণ এই রোগটার একটা নাম ছিল ডায়াবেটিসের মধুমেহ। একসময় কিন্তু ওই ইয়া থেকেই এই নামটাও আসছে, যে এই প্রস্রাবের সাথে যে সুগার যাওয়া। তো এটা এক্স্যাক্টলি রুগীরা, এটা আমি মনে করি ভালো যে রুগীরা আর্লি, কারণ টাইপ 2 ডায়াবেটিস অনেক ক্ষেত্রে সিমটোমেটিক থাকে। যখন রুগীরা আসে সব এমনকি কমপ্লিকেশন নিয়ে আসে, যে কিডনি ফেলিউর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলি নিয়ে অনেক সময় আসে। আমাদের দেশে যেহেতু রুটিন স্ক্রিনিং নাই, মানুষও সচেতন না, তো সেক্ষেত্রে এই একটা ভালো রুগীরা অনেক সময় এসে বলে যে প্রস্রাবের আশেপাশে পিঁপড়া জমে যাচ্ছে। তো এটা কিন্তু একটা মানে কিছু একটা এটা দিয়ে আমরা সাসপেক্ট করতে পারি অন্তত। জি, আমরা রোগীর একজন স্বাভাবিক মানুষের কত দিনের, অনেক সময় আমাদের এই প্রশ্নটা আমরা জানতেও চাই যে দিনে কতবার প্রস্রাব করাটা স্বাভাবিক, বা এর বেশি করতে হলে সেটা আসলে ডাক্তারের সাথে তার পরামর্শ করা দরকার। আপনি কি মনে করেন? এটা হলো আমাদের যে কিডনির যে মানে ক্যাপাসিটি, আমাদের হলো 800 ml থেকে 2.5 লিটার প্রস্রাব তৈরি করতে পারে। নর্মালি যদি আমরা নর্মাল কন্ডিশন, আবহাওয়া ঠিক আছে, টেম্পারেচার ঠিক আছে, আমরা পানীয় স্ট্যান্ডার্ড যেটা 2 থেকে 3 লিটার বলি, এর ভিতরে এই এতটুকু পরিমাণ পানি খেলে 800 থেকে 2.5 লিটার পর্যন্ত প্রস্রাব তৈরি করতে পারে। তো সেই প্রস্রাবটাই আমাদের যখন ব্লাডারে একটা থ্রেশহোল্ড লেভেল আছে যে মিক্সচারেশন রিফ্লেক্স শুরু হওয়ার জন্য, 300 থেকে 400 ml হলেই কিন্তু তার ইউরিনেশনের রিফ্লেক্স হয়। তো সেই হিসাবে যদি আমরা করি যে একজন মানুষ যদি পর্যাপ্ত পানি খায়, আবহাওয়া ঠিক থাকে, দিনের ভিতরে সে 5-6 বার প্রস্রাব করাটাই স্বাভাবিক।
আর এর থেকে যদি বেশি হয়, যেমন ঘন্টার ভিতরে 8-10 বার করছে, সেগুলিকে আমরা তখন বলি যে সেটা ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন, যেটা যদি কোনো ইরিটেশন থাকে, প্রস্রাবে ইনফেকশন থাকে, কোনো স্টোন ডিজিজ, বিভিন্ন কারণে এই ধরনের সাইকোলজিক্যাল হতে পারে। অনেকের পরীক্ষার হলে গেলে বারবার প্রস্রাবের ব্যাগ পায় বা কোনো টেনশন অ্যাংজাইটি ওগুলি থেকে হতে পারে। আর না হলে এমনি যদি নর্মাল স্বাভাবিক কন্ডিশনে 5-6 বারের বেশি প্রস্রাব করার কথা না, যদি সে নর্মাল টেম্পারেচার থাকে এবং পানীয় সে স্বাভাবিক খায়। জি, কিডনি চিকিৎসার খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটা সময় ডায়ালাইসিসের প্রয়োজন হয় রোগীদের। এই ডায়ালাইসিস নিয়ে আসলে আয়োজন কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা এদেশের মানুষকে অনেক সময় যারা কিডনি রোগে ভুগছেন, ডায়ালাইসিস নিয়ে ভুগে থাকেন, কন্টিনিউয়াস ডায়ালাইসিস নিয়মিত করতে হচ্ছে। এই ডায়ালাইসিসটা আসলে কোন রোগীদের প্রয়োজন হবে এবং এটা কিভাবে মানুষ কোন জায়গায় গেলে এই সার্ভিসটা পেতে পারে? ধন্যবাদ। এটি আমরা ডায়ালাইসিস এক ধরনের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আমরা এটিকে বলি। এটার ভিতরে 2 ধরনের আছে, একটা হলো রক্তের ডায়ালাইসিস, একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আরেকটি হলো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা, যেটি পার্মানেন্ট সমাধান। তো ডায়ালাইসিস আমরা কখন ডায়ালাইসিস দিতে বলি, ডায়ালাইসিসের কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে। রোগীর যদি একদম খুব সিভিয়ার ভমিটিং হচ্ছে, মানে কোনোভাবেই কমছে না, তারপরে ইনট্রাক্টেবল ইচিং, সারা শরীরে চুলকানি হচ্ছে, সেটা একটা। তারপর খাওয়ার রুচি নাই, একদম সিভিয়ার অ্যানোরেক্সিয়া। তারপরে আছে যেমন রুগীর অনেক শ্বাসকষ্ট হচ্ছে পালমোনারি ইডিমার কারণে, আমরা কোনোভাবে মেডিকেলি ম্যানেজ করতে পারছি না। তারপরে রুগীর পেরিকার্ড, ইউরিমিক পেরিকার্ডে, যেটি রুগীর চেস্ট পেইন বলবে, সেক্ষেত্রেও কিন্তু ডায়ালাইসিস ইন্ডিকেশন আছে। তারপরে রুগীর যদি কনসিয়াসনেসটা অল্টার হয়ে যায়, ইভেন অজ্ঞানও হয়ে যেতে পারে ইউরিমিক এনকোয়ালোপ্যাথি হয়ে, এগুলো হলো ক্লিনিক্যাল। আর কিছু আছে বায়োকেমিক্যাল ইন্ডিকেশন, যেমন সিরাম ক্রিয়েটিনিন যদি তা 7-এর উপরে, কোনো জায়গায় 6.8-এর উপরে বলে। এর পাশাপাশি যদি সিভিয়ার হাইপার ক্যালিমিয়া, যেটা কোনোভাবেই মেডিকেলি ম্যানেজ করা যাচ্ছে না, তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, তখনও আমাদেরকে কিন্তু ডায়ালাইসিস দিতে হবে। জি, সুতরাং ডায়ালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা। আমরা আধুনিক চিকিৎসা নিয়ে যে কথা বলছিলাম, কিডনির আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আসলে কতটুকু উন্নতি হয়েছে এটি একটু আমাদের জানা দরকার। এবং এই সাথে আমি অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে আসছি, আমরা একটু জানতে চাই রোগীদের আসলে খাদ্যাভ্যাস বিষয়। আমাদের লাইফস্টাইল, যাপিত জীবন আমাদের অনেক পরিবর্তন হয়েছে আমাদের এই সময়। আমরা যা খাচ্ছি দেশের প্রেক্ষাপটে আসলে সাধারণ মানুষের খাবার অভ্যাসটা কীরকম থাকা উচিত কিডনিকে সুস্থ রাখবার জন্য, এবং পানি খাওয়ার ক্ষেত্রে একটা মিথ আছে, কম পানি খেতে হবে না বেশি পানি খেতে হবে, এই নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন দ্বিধায় থাকেন। এই বিষয়গুলো আমাদের রোগীদের জন্য যদি একটু বলেন। ধন্যবাদ। যেটি আগেই বলছিলাম যে ডায়ালাইসিসে বাংলাদেশে কি অবস্থা, আসলে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। এর ভিতরে প্রতি বছর প্রায় 40,000 মানুষ কিডনি বিকল হয়ে ডায়ালাইসিসের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু সেভাবে ডায়ালাইসিসের ব্যবস্থা কিন্তু নাই। যদিও সরকার উদ্যোগ নিয়েছে যে একেবারে, ইভেন আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন উপজেলা পর্যায়ে উনি ডায়ালাইসিস ছড়িয়ে দিতে চান। এটা আমি মনে করি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর আগে একটি প্রকল্প ছিল যে জেলা পর্যায়ে হাসপাতালগুলিতে ডায়ালাইসিস চালু করা। তো এটা যদি সরকারিভাবে, কারণ ডায়ালাইসিস অনেক ব্যয়বহুল, সরকারিভাবে মাত্র 400-500 টাকায় রুগীরা অ্যাভেল করতে পারে। তো এটা আমাদের মতো দেশের জন্য এটা দরকারি। তো আর যেটি আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসের কথা, বা কেন হঠাৎ কিডনি রোগ কেন বাড়ছে, কারণ আমরা যতই নগরায়ন হচ্ছে, আমরা আধুনিকতার দিকে ধাবিত হচ্ছি, উন্নত বিশ্বের দিকে, ততই আমাদের খাদ্য অভ্যাস বা আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। আমরা অতিরিক্ত প্রসেস ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, তারপর প্রাণীজ প্রোটিন আমিষ গ্রহণ করছি, এর পাশাপাশি সুগারি বিভিন্ন ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এবং এর পাশাপাশি আমরা এখন স্মার্ট ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছি। আমাদের অনলাইনেই অনেক বাজার সদাই করছি, ঘরে বসেই আমরা সেভাবে মুভমেন্ট করছি না। তো এটা একটা ইম্পর্টেন্ট, যে অবভিয়াসিটি একটা, কিন্তু অবভিয়াসলি যে কিডনি ডিজিজ হতে শুরু করে ডায়াবেটিস সবগুলির একটা কারণ। আর পানি খাওয়ার বিষয়ে যেটি বলছিলেন যে মানে অনেকেই বলে যে অনেক পানি খেতে, কেউ বলে যে 8-10 লিটার খাচ্ছে। আসলে কিন্তু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড যদি টেম্পারেচার ঠিক থাকে 2 থেকে 3 লিটার পানি খেলে হবে, কিন্তু বেশি পানি খেলে সেখান থেকে কিন্তু ক্ষতির কারণ হতে পারে, ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে, হাইপোনাট্রিমিয়া হয়ে অনেক জীবনহানিও হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আপনি খুব চমৎকার করে আজকে বিষয়গুলো বলছেন। আগামী পর্বে নিশ্চয়ই কোনো না কোনো পর্বে আমরা চাইবো আপনাকে আবার আপনার উপস্থিতি। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কিডনি নিয়ে কথা বললাম, কিডনি সমস্যা নিয়ে। নিশ্চয়ই আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে আশা করছি। অন্য কোনো পর্বে আপনার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।